মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, 6 বাংলাদেশি ও 1 নেপালি গ্রেফতার। আতঙ্কে প্রবাসীরা, সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এবং ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্র, গোয়া, কেরালা সহ বিভিন্ন রাজ্যে রেড অ্যালার্ট। চীনের দক্ষিণ পশ্চিমে পানিবন্দী হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। গুলিতে আহত হওয়ার একদিন পরই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সম্মেলনেই তাকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। এদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে এফবিআই। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মৃত্যুর মুখ থেকে ফিরেই আবারও নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বিকেলেই উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছান তিনি। এ শহরেই স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে। এরই মধ্যে সম্মেলন স্থল জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পেনসিলভেনিয়ার মতো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলেই আশাবাদী তারা। ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, বুলেট নয়, ব্যালটের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। There is no place in America for this kind of violence, or for any violence ever. Period. No exceptions. We can't allow this violence to be normalized. You know, the political record in this country has gotten very heated. It's time to cool it down. We all have a responsibility to do that. Yes, we have deeply felt strong disagreements. The stakes in this election are enormously high. এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপর গুলি চালানো তরুণের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিনিয়ত নতুন তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলাকারী থমাস ম্যাথিউয়ের গাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে জানা গেছে। ট্রাম্পের উপর হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা সবাই এখনই বন্দুক সহিংসতা বন্ধে কঠোর আইন করার পক্ষে মত দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বন্দুক হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্প বললেন, ঈশ্বর তাকে বাঁচিয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে মিলওয়াকিতে যাওয়ার পথে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেন, তার ফিরে আসা একটি অলৌকিক ঘটনা, কারণ যখন গুলি চালানো হয় তখন বক্তব্যের অন্য একটি অংশ দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলেন তিনি। মূলত এ কারণেই প্রাণে বেঁচে যান। সাক্ষাৎকারে বন্দুকধারী থমাসকে হত্যা করার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসাও করেন রিপাবলিকান এই নেতা। চোখ ধাঁধানো আতশবাজির খেলায় মুগ্ধ সবাই। ফ্রান্সে বাস্তিল ডে উপলক্ষে আইফেল টাওয়ারে ফুটিয়ে তোলা হলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, অলিম্পিকের প্রতীক। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। এবার দেশের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছে তার কাছে। গিয়েছিলেন, এরপর নতুন কর্মসূচি আসে গভীর রাতে। সেই নতুন কর্মসূচির অবস্থায় এখন এই যে আমার পেছনে বা এই পুরো সময় জুড়ে যে একটি বিশৃঙ্খল অবস্থা দেখছেন, সেটি কিন্তু বলা চলে সব শেষ পরিণতি। আবার একটু বলতে চাই, বিকেল ৩টার দিকে পরিস্থিতি একদমই পাল্টে যায়। ৩টার আগ পর্যন্ত আমরা দেখেছি কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা রাজু ভাস্কর্যের সামনে
বেশ সুশৃঙ্খলভাবেই তাদের কর্মসূচিটি চালাচ্ছিলেন, কিন্তু এক পর্যায়ে মাইকে ঘোষণা আসে যে সাধারণ শিক্ষার্থী যারা কোটা সংস্কারের পক্ষে আছেন বা সমর্থনে আছেন তাদের উপরে বিভিন্ন হলে হামলা করা হয়েছে। এবং মাইকে যখন ঘোষণা আসে তখন সুস্পষ্টভাবে একটি হলের কথা বলা হয়, সেটি বিজয় ৭১ হল। বলা হচ্ছিল বিজয় ৭১ হলে তাদের সমর্থকদের উপর, অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের উপরে হামলা করা হয়েছে। এরপরে ঘোষণা আসে যে পুরো জমায়েত যারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী হবেন, তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন। আমরা দেখেছি সেই পুরো জমায়েত ক্যাম্পাসে মিছিল নিয়ে প্রবেশ করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আমরা সেখানে দেখেছি। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করার পরই কিন্তু এই অরাজক পরিস্থিতি তৈরি হয়। যখনই তারা সূর্য সেন হল এবং বিজয় ৭১ হলের সামনে গিয়ে পৌঁছায় তখনই আমরা দেখেছি এক ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিক্ষার্থীরা যে যার মতো করে লাঠি সোটা গাছ থেকে ভেঙে ইট পাটকেল নিয়ে হলের দিকে এগিয়ে যায়। তখন হলের ভেতর থেকেও এক পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে, আবার বাইরে থেকে আরেক পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। সব কিছু মিলিয়ে পুরো ১ ঘন্টা ব্যাপী এক ধরনের অরাজক পরিস্থিতি চলেছে, এক ধরনের হামলা সংঘর্ষের অবস্থা চলেছে। যারা আহত হয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নয়, বাইরে থেকেও অনেকে এসে তাদের উপরে হামলা করেছে। কিন্তু একই জায়গায় গভীর রাতে, অর্থাৎ গত রাতেই কিন্তু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন যে ছাত্রলীগ নেতৃবৃন্দ রাজু ভাস্কর্যের সামনে তারা প্রতিবাদ কর্মসূচি করবেন। তারা বলছেন অযথাই এই আন্দোলন ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এই যে দাবি, সেই দাবি বিবেচনার দায় দায়িত্ব পুরোটাই আদালতের যেহেতু দাবি, সুতরাং এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এই কথাটি তারা জানিয়ে তারা বিকেল ৩টা নাগাদ এখানে অবস্থান করার কথা ছিল। যেহেতু বিকেল ৩টা পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা রাজু ভাস্কর্যে ছিলেন, সেখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা দেখিনি। কিন্তু আমাদের যে সহকর্মীরা বা গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন তাদের কাছ থেকে আমরা যেমনটা জেনেছি, ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ অবস্থান করছিলেন মধুর ক্যান্টিনে এবং অন্যান্য শিক্ষার্থীরা অবস্থান করছিলেন বিভিন্ন হলে। এর এক পর্যায়ে বিকেল ৩টা নাগাদ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে জানিয়ে রাখা ভালো, এই যে দীর্ঘ সময় ধরে অস্থির এক পরিবেশ, বিশৃঙ্খল এক পরিবেশ, এই পরিবেশে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করিনি। পুরোটাই কিন্তু শিক্ষার্থীদের সংঘর্ষ কিংবা শিক্ষার্থীদের পক্ষ বিপক্ষের যে হামলা, একে অপরকে দোষারোপ করা, যে সাংঘর্ষিক অবস্থা সেটি আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে শিক্ষার্থীদের যে একটি অংশ, যে অংশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন কোটা সংস্কারের দাবিতে, এবং সেই শিক্ষার্থীদের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছিলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যেমন এসেছেন ঠিক তেমনি এখানে অবস্থান করেন বা অংশ নেন এই দাবিতে। এখানে অবস্থান নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আমরা দেখেছি। ইডেন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নেন বদরুন্নেসা কলেজের পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। তাগিদ নিয়েই তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোর করে কর্মসূচিতে নিয়ে আসার জন্য এবং তাদের উপর হুমকি ধামকি ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আজকে আক্রমণ করেছে। সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অস্থিরতা, এখনকার যে সাংঘর্ষিক অবস্থা সেটি আমরা লক্ষ্য করেছি। এবার যদি সেই সংঘর্ষ বা নৈরাজ্যকর পরিস্থিতি বাদ দিয়ে যদি আমরা একটু কথা বলি, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হয় যে একটি শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই সর্বোচ্চ বিদ্যাপীঠের এমন অরাজক পরিস্থিতি আসলে কেউ প্রত্যাশা করেন না। শান্তিপূর্ণ বা শিক্ষার সুষ্ঠু পরিবেশ কবে ফিরবে সেটি কিন্তু সবার প্রত্যাশা। যারা আন্দোলন করছিলেন তারাও কিন্তু বারবার বলছেন তারাও মাঠে থাকতে চান না।
আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের খবর সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেপি শর্মা ওলি। ছিলেন নবনির্বাচিত 2 উপমন্ত্রী ও 19 মন্ত্রীও। পাকিস্তানের করাচিতে সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানায়, সপ্তাহব্যাপী বাতাসের এমন গরম ও আর্দ্রতা অব্যাহত থাকলে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী সপ্তাহে নিম্নচাপের প্রভাবে শহরটিতে বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া দফতর। শপথ গ্রহণ করেছেন নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। স্থানীয় সময় সোমবার নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কাঠমান্ডুতে শপথ গ্রহণ করেছেন। তিনি চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন। তার সঙ্গে নবনির্বাচিত 2 উপমন্ত্রী ও 19 মন্ত্রীও শপথ গ্রহণ করেছেন। শুরু হয়েছে চীন রাশিয়ার 3 দিনের যৌথ সামরিক মহড়া। এই সামরিক মহড়া শেষ হবে 17 জুলাই। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ার সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়ে 6 বাংলাদেশি ও 1 নেপালিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানী মালের 4টি টেকওয়ে ক্যাফেতে এই অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এতে আতঙ্কে রয়েছেন বাংলাদেশিরা। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।